কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রাতের কবরস্থান। দিঘির পাড়ে ভেসে আসে পচা কাদার গন্ধ, আর শোনা যায় চাপা ফিসফিস। যেন কিছু অপেক্ষায় আছে। বহু বছর আগে এখানেই খুন হয়েছিল জগদীশ, একজন লাশ কাটা লোক। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বলে দুজন লোক তাকে খুন করে দিঘির পাড়ে কবর দিয়েছিল। সময়ের সাথে মানুষ ভুলে গেলেও দিঘি ভোলেনি। শোনা যায় রাত হলে সেখানে অশরীরী কেউ বসে থেকে পুরনো কাঁচি আর ছুরি দিয়ে লাশ কাটে। কেউ আর সে পথে যায় না। অনেক বছর পর শহর থেকে নির্মাল্য দিঘিটা কিনতে এলো, কিন্তু তার আশা যেন ঘুম ভাঙালো অতীতের। কবরের অন্ধকার থেকে আবার কিছু উঠে আসতে চাইছে, আর পুরনো প্রতিশোধের গল্প নতুন করে শুরু হতে চলেছে। নতুন কোন ঘটনার সাক্ষী হতে চলেছে সেই দিঘি জানতে হলে শুনতে থাকুন বং ভুতুরের এইবারের নিবেদন সুলেখক সুকান্ত দাসের কলমে কাটা লাশের গন্ধ। সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে পুরনো কবরখানার পাশের বড় পুকুরটার কাছে এসে দাঁড়ায় জগদীশ। মুখের মধ্যে গুঁজে রাখা খৈনিটা থু থু করে ফেলে একবার নাক টেনে বলে, না, এই বাতাসটা ভালো না। এই বাতাসটা নাকে নিলে বোধহয় আর বেশি দিন টিকতে পারবো না। লাশ কাটার গন্ধ আমার নাকে না ঢুকলে আমার ভালোই লাগে না। মনে হয় পেটের ভেতরের ভাতই হজম হয় না। নিজের অদ্ভুত কথায় নিজেই হেসে ওঠে জগদীশ। সাইকেলটাকে স্ট্যান্ড দিয়ে গ্রামের রাস্তা ছেড়ে নিচের দিকে ঢালু জমির দিকে এগিয়ে যায় সে। একপাশে ফাঁকা মতো দেখে প্যান্টের চেন খুলে জল ত্যাগ করতে করতে নিজের মনেই গুনগুন করে ওঠে। তারপর বলে, কোন শালা এখানে মাটির তলায় এত বছর ধরে শুয়ে আছে কে জানে। আর জলে মাটি ভিজে ভিজে তার কবর পর্যন্তই জল নিয়ে যাব। এলোমেলো ভাবে অদ্ভুত সব কথা বলতে থাকে জগদীশ। তার মাথাটা মাঝে মাঝে কেমন যেন অদ্ভুতভাবে দুলে ওঠে, যেন মনে হয় এক্ষুনি পড়ে যাবে। মুখ থেকে বেরিয়ে আসা টাটকা দেশি মদের গন্ধে চারপাশটা মম করে ওঠে। কোনো রকমে জল ত্যাগ করে সামান্য ঝুঁকে ভালো করে দেখে নিয়ে সে জল কবরের ভেতর পর্যন্ত পৌঁছেছে কিনা বোঝার চেষ্টা করে। বোধহয় এখনই মাঠের মধ্যে হাত দিয়ে দেখত, কিন্তু তার আগেই কে যেন মনে পড়ে যায়। আধো অন্ধকারের মধ্যে আঙুল তুলে আঙুলের কোড়ে কি যেন হিসেব করে বলে, 4টে 5টা আর কাউকে 2টো। না, আজকাল লাশ খুব কম আসছে। এভাবে তো আর ভালো লাগে না। বেশি বেশি লাশ না হলে আমার আবার তার উপরে উপরি। ঠিক তখনই জগদীশের মনে হলো তার সাইকেলটার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। একেতেই বেশ খানিকটা রাত হয়েছে। তাছাড়া গ্রামের দিকের এই পথটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে।
এই পথে জগদীশ রাতের বেলায় ফেরে। এটা গ্রাম হলেও এর পাশেই কিন্তু একটা মফস্বল মতো জায়গা আছে, হরিনারায়ণপুর। এখানে স্কুল, হাসপাতাল সমস্ত কিছুই আছে। আর আছে একটা লাশ কাটার ঘর। অন্তত জগদীশ সেটাকে লাশ কাটার ঘরই বলে থাকে। ঘর থেকে বেরোবার সময় বউয়ের উদ্দেশ্যে সে বলে, বউ, লাশ কাটার ঘরে গেলাম, কবে দেখবে ওখানেই আমার লাশটা কাটতে হবে। তখন ভূত হয়ে পাশে বসে দেখবো ঠিক মতো লাশ কাটা হচ্ছে কি না। জগদীশের এই সব কথায় তার বউ মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। জগদীশের বউয়ের নাম বিমলা। সংসার বেশ ভালোভাবেই চলে যাচ্ছে ওদের। জগদীশের শুধু ওই একটাই নেশা, একটু দেশি মদের। কিন্তু আমাদের মতো নয় যে মদ গিলে বাড়ি ফিরে এসে বউয়ের গায়ে হাত তুলবে কিংবা ঝুট ঝামেলা করবে। একটু কথা বড্ড বেশি বলে, তাছাড়া আর কিছুই নয়। এমনি সময় জগদীশ ভীষণ শান্ত। সাইকেলের কাছে কাকে দাঁড়িয়ে থাকতে দেখে জগদীশ বলে উঠল, কেড়ে ওখানে, আমার সাইকেলে যদি হাত দিয়েছিস না, তাহলে লাশ কাটা ছুরি দিয়ে পেটের ভেতর থেকে নাড়ি উড়ি সব বার করে আনবো, বুঝলি? সাইকেলের কাছে এসে দাঁড়াতে এসে শুনতে পেল কার যেন একটা গলা ভেসে আসছে। আস্তে আস্তে বলে, জগদীশ, তোর পাগলামি আর শেষ হবে। আজকের পর থেকে তোর আর সাইকেল নিয়ে রাতের বেলায় এই পথে ফেরা হবে না। এরপরেই লোকটা একটু একটু করে এগিয়ে আসে জগদীশের দিকে। জগদীশ চমকে ওঠে। সে পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলার মতো মাতাল নয়, তবে মদ খাওয়ার অভ্যেস তার প্রতিদিনে। বলতে গেলে ডাল ভাতের মতো করে জগদীশ মদ খায়। কিন্তু লোকটা যে সুবিধার নয় সেটা জগদীশ মুহূর্তের মধ্যেই বুঝতে পেরেছে। কোমরের মধ্যে গুঁজে রাখা একটা ছুরি আছে, এটা সব সময় সে সঙ্গে রাখে। রাতের বেলা বাড়ি ফিরতে হয়, তাছাড়া এখনকার দিনে কাউকেই বিশ্বাস নেই, কে কখন পেছন থেকে এসে পিঠে ছুরি মারবে। এমন সময় পেছন থেকে কে যেন জগদীশের মাথার উপর ভারী কিছু দিয়ে একটা বাড়ি মারে। আধো অন্ধকারের মধ্যে ছিটকে যায় জগদীশ। মাথার এক পাশ থেকে রক্ত বের হয়ে নামতে থাকে মাটির ওপর। কোনো রকমে হাতটা তুলে বসার চেষ্টা করতে যেতে আবার মাথার ওপর এসে পড়ে আঘাতটা। জগদীশ কোনো রকমে চোখ খুলে দেখে একজন নয়, দুজন এসে দাঁড়িয়েছে তার সামনে। তাদের মধ্যে একজন চাপা গলায় বলে, বলেছিলাম না তোকে, আমাদের কথা শোন, না হলে খুব খারাপ হয়ে যাবে। এবার এবার দেখতে পাবি আমরা কি করতে পারি। জগদীশের মাথার কাছ থেকে বেরিয়ে আসা রক্ত তার একটা চোখের মধ্যে এসে পড়েছিল। মাথার সামনে ও পেছনে দুদিকেই প্রচন্ড যন্ত্রণা। কোনো রকমে মাঠের উপর উঠে বসার চেষ্টা করতে করতে সে বলল, তোমরা কারা? আমায় মারছো কেন? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। আরো চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। শুয়োরের বাচ্চা, আমাদের কথা না শুনে আমাদের ফাঁসিয়ে দিবি? এবার তোকে কে বাঁচাবে? তোর ওই লাশ কাটার ঘরে না হয় অনেকে থাকে, কিন্তু এখানে? জগদীশ কোনো রকমে বলল, তোরা পরশুদিন এসেছিলিস না আমার কাছে? টাকা দিয়ে কেউ বাঁচতে পারবি না তোরা, কেউ না। জগদীশের কথা শেষ হয় না, তার আগেই একটা ছুরি গেঁথে যায় তার গলার কাছে। গলার একপাশে ছুরিটা বেশ খানিকটা ভেতরে গেঁথে যায়। একটা আর্তনাদের সঙ্গে জগদীশের গলা থেকে রক্ত বেরিয়ে আসে ফিনকি দিয়ে। লোকটা ছুরিটা গেঁথে দিয়ে আবার একটা হ্যাঁচকা টানে তুলে আনে। জগদীশ কোনো রকমে ঘাড়ের কাছটা চেপে ধরে, কিন্তু রক্ত বন্ধ করতে পারে না। তার মুখ থেকে ততক্ষণে বেরিয়ে এসেছে কালো কালো রক্ত। আমায় মারলেও তোরা রেহাই পাবি না। কি ভাবছিস? কি ভাবছিস? আমি জগদীশ হালদার, আমি লাশ কাটি।
আমায় মেরে তোরা আমার মুখ বন্ধ করতে পারবি? আমি এ মরবে, তাও কথা বন্ধ হবে না। এ মালটাকে শেষ করতো। সঙ্গে সঙ্গে সেই ভারী লোহার ডান্ডা এসে লাগলো জগদীশের মাথার উপর। দ্বিতীয় বাড়ির সঙ্গে সঙ্গেই জগদীশের মাথাটা থেতলে গিয়েছিল। তার প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আরও কয়েকটা বাড়ি এসে পড়ে তার মাথার কাছে। মাথার এক পাশটা সম্পূর্ণরূপে থেতলে যায়। যে চোখের ওপর রক্ত পড়েছিল সেই চোখটা কেমন যেন গলে মাংসপিণ্ডর সঙ্গে লেগে যায়। জগদীশের মুখটা বিকৃতভাবে হাঁ করে পড়ে থাকে মাটির ওপর। গল গল করে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দেয় চারপাশটা। শুয়োরের বাচ্চা, আমাদের সঙ্গে লাগতে এসেছিস। এখানে কারোর আসার আগেই তাড়াতাড়ি ওর লাশটাকে গুম করে দিতে হবে। জগদীশের লাশটাকে মাটির তলায় পুঁতে দিয়ে ওরা সাইকেলটা নিয়ে চলে গেল। সাইকেলটাকে ওই লাশ ঘরের বাইরে যেখানে যেখানে সাইকেল থাকে সেখানে রেখে আসি, চল। অন্ধকারে গ্রামের এই ব্যাপারটা কেউ জানতেও পারল না। শুধু চলে যাওয়ার সময় সেই বড় দিঘির পাড়ে অন্ধকারের মধ্যে কারা যেন এসে দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য সেটা মনে হলেও সেটা ওদের চোখের ভুল হতে পারে ভেবে ভুলে গিয়েছিল। শুধু একটা ঠান্ডা হাওয়া শোঁ শোঁ করে বয়ে গিয়েছিল সেই দিঘির উপর দিয়ে। এই পুকুরটাই? এটা পুকুর নয় দাদাবাবু, এটা হলো একটা দিঘি। আর আমাদের সবাই এটাকে কবরখানার দিঘি বলেই জানে। এই দিঘিতে কিন্তু প্রচুর মাছ হয়। বাবা, কবরখানার দিঘি, বেশ নাম তো। দিঘির নাম এমন হয় বলে কখনোই শুনিনি। কই, কবরখানা কোথায়? এই কথায় সাধন হে হে করে হেসে ওঠে। তার গলায় ঝুলিয়ে রাখা গামছাটায় মুখ মুছতে মুছতে বলে উঠল, এই তো বাবু, আপনার পায়ের কাছে। কথাটা শুনে নির্মাল্য চমকে উঠেছিল। এখানে কবরখানা কেন? কবরের কও দেখা যাচ্ছে না। জমিটা সামান্য ঢালু হয়ে নেমে গিয়েছে দিঘির দিকে, তবে দিঘির কাছে গিয়ে আবার সামান্য উঠেছে, কিন্তু ঢাল এত কম যে সহজে চোখে পড়ে না। চারপাশে অপরিষ্কার খানিকটা মেঠো জায়গা, এখানে চাষবাস হয় না। দিঘির পাড় থেকে ওই মেঠো জায়গাটা পেরিয়ে গেলে গ্রামের পথ। নির্মাল্য আবার বলল, আরে কোথায় কবরখানা? কোথাও তো কিছুই দেখতে পাচ্ছি না। কবরখানা হলে কবর তো থাকতো। দাদাবাবু, এ তো আজকের কবরখানা নয়। এইখানে আজ থেকে অনেক বছর আগে কবরখানা ছিল। এই গ্রামে যখন নতুন করে বসত বাড়ি তৈরি হয় তখনই তো এই কবরখানা বুঝিয়ে ফেলা হয়। আগে মুসলমানরা এখানে কবর টবর দিত, তারপর তো তারা দূরে সরে গিয়েছে। ওই যে 71 সালে যখন দাঙ্গা হাঙ্গামা হলো, আর সেবারেই তো গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রাম একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। আপনারা তো এই দিককার লোক নন, আপনারা জানেন না আমরা ভারত বাংলাদেশ সীমান্তে থাকি বলে কত ঝামেলা যে পোহাতে হয়। এই কথার সত্যতা ঠিক নয়। নির্মাল্য অনেক কিছুই জানে, যেগুলো হয়তো আর কেউ জানে না। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়েই সে বলল, এই পুকুরে? মানে তোমাদের কবরখানার দিঘিতে লোকজন মাছ চুরি করতে আসে না তো? না বাবু, এইখানে তেমন লোকজন নেই। আর এই কবরখানার দিঘির দিকে লোকজন। এটা বলতে গিয়ে সাধন হঠাৎ চুপ করে গেল। নির্মাল্যর সেই দিকে নজর ছিল না। সে দিঘির দিকে তাকিয়েছিল। কালো কুচকুচে জল। এমন কথা সে বইয়ের পাতায় পড়েছিল। এই দিঘির জল কিন্তু তেমন নেই, পাড়টা বেশ বড়। এখানে দাঁড়িয়ে ওপারটা স্পষ্টভাবে দেখা যায় না। তার অবশ্য অন্য একটা কারণ রয়েছে। দিঘির চারপাশে যেমন ঝোপ জঙ্গল রয়েছে, শুধু এই দিকটায় খানিকটা জায়গা ফাঁকা রয়েছে। দিঘিটা নাকি বেশ গভীর। এখানে ওখানে মাছ ঘাই মারতেও দেখা যায়।
দিঘিতে বেশ মাছও তো আছে, কিন্তু যার দিঘি সে এইভাবে বিক্রি করে দিচ্ছেই বা কেন? হরিনাথ বাবুর ছেলে তো শহরেই থাকে, এখন আর গ্রামে আসে না, তাই আর কোনো যোগাযোগ নেই। দুই একবার গ্রামের লোক গিয়েছিল তার সঙ্গে কথাবার্তা বলতে, কিন্তু সে তাদেরকে চিনতেই চায় না। বুঝতেই পারছেন দাদাবাবু, শহরে গিয়ে মানুষের গায়ে রং লাগে, ডানা গজায়। তাই আর কি, হারাধন বাবুর তো আর কিছু নেই, চাষের জমিটুকু, আর এই যা আছে এই দিঘিটা। চাষের জমি ও লোককে দিয়ে চাষ করিয়ে নিতে পারবে, কিন্তু পুকুর রাখতে পারছে না, তাই বিক্রি করে দিচ্ছে। আপনি কি পুকুর নিচ্ছেন? আরে না না, আমি না, আমার কাকাই পুকুর কিনবে। পাশের গ্রামে হরিনারায়ণপুরে তার 2টো পুকুর আছে। এই দিঘির খোঁজ পেয়ে সে কথাবার্তা বলার জন্যই আমায় পাঠিয়েছে। কিন্তু দিঘি তো বেশ ভালোই মনে হলো, তবে চোরের উপদ্রব হচ্ছে বলে মনে হয়। রাতের বেলা দিঘির কাছে পাহারা দিলে? ইয়ে মানে মানে রাতের বেলা এই দিকে না আসাই ভালো। তাছাড়া গ্রামের কেউ এইদিকে আসে না। এতক্ষণ তো ছিলেন, কাউকে দেখতে পেলেন কি? সাধনের কথাটা মিথ্যে নয়, তবুও নির্মাল্যের মনে হতে লাগলো সাধন কিছু একটা লুকিয়ে রাখতে চাইছে। জোর করলে কথা বেরোবে না, তাই সময় দেওয়া দরকার। নির্মাল্য ঠিক করলো এইখানে সে অন্তত 3টে দিন থেকে যাবে। হরনাথ বাবুর বাড়িতেই নির্মাল্য থাকার ব্যবস্থা হলো। বোঝা গেল সাধন হরনাথ বাবুর সর্বক্ষণের কাজের লোক গোছের কিছু একটা হবে। সাধন তাদের সমস্ত দেখাশোনা করলো, তবে নির্মাল্যর মাথায় একটা কথা ঘুরতে লাগলো। এই দিঘির পাড়ে রাতের বেলা কেউ যায় না, কথাটা সত্যি নয়। এত বড় দিঘি, মাছ যে ভালোই আছে তা দিঘির জল দেখে নির্মাল্য বুঝতে পেরেছে। গ্রামের ছেলে, সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে। চাষের জমি ছাড়াও বাগান করা, এমনকি মাছ চাষ করা, এই সমস্ত বিষয় নিয়েই সে পড়াশোনা করেছে, যাতে কাকার সম্পত্তি আস্তে আস্তে বাড়িয়ে তোলা যায়। কারণ কাকার পরেই তো সমস্ত কিছু তার নিজের হবে। নির্মাল্য মনে মনে স্থির করলো, আর যাই হোক না কেন রাতের বেলা তাকে ওই দিঘির পাড়ে গিয়ে দেখতেই হবে যে আসল ব্যাপারটা কি, আর সাধনই বা কি লুকিয়ে রাখতে চাইছে তার থেকে। ভয় ডর খুব একটা নির্মাল্য ছিল না। হরনাথ বাবুর সঙ্গে সামান্য কথা বলে নিজের ঘরে ঘুমোতে গেলেও গভীর রাতে সে ঘর থেকে বেরিয়ে এলো। হরনাথ বাবুর ঘর থেকে কবরখানার দিঘির পাড় খুব বেশি দূরে নয়। আকাশে চাঁদের আলো রয়েছে, সেই চাঁদের আলোতেই নির্মাল্য হাঁটছিল। রাতটা এতটাই নিস্তব্ধ ছিল যে মাঠের রাস্তায় তার হেঁটে চলার পায়ের শব্দ সে যেন নিজেই শুনতে পাচ্ছিল। ঠান্ডা শিরশিরে হাওয়া এসে লাগছিল। বহু দূরে কোথায় যেন শিয়াল ডেকে উঠল। ঝিঝি পোকার ডাক পথের একপাশ থেকে অনেকক্ষণ ধরে শোনা গেল। তারপরে হঠাৎ করে যেন সব বন্ধ হয়ে গেল। হাঁটতে হাঁটতে নির্মাল্য ছেলেবেলার কথা মনে হলো। ছেলেবেলায় এমন রাতের সময় সে চলে যেত, সেভাবেই তো একদিন রাতের বেলা কথাটা ভাবতে ভাবতে নির্মাল্য কখন যে দিঘির পাড়ে চলে এসেছিল তার টেরই পায়নি। সে গ্রামের রাস্তাটা ছেড়ে এসে ঢালু জমির কাছে নেমে দিঘির দিকে তাকালো। জলে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও কিচ্ছু নেই। আরো কয়েক পা এগিয়ে এসে বড় একটা মাছের ঘাই মারার শব্দ শুনতে পেল নির্মাল্য। তারপর একদম কাছে এসে দিঘির জলে উঁকি দিল। সে চাঁদের আলোয় বুঝতে পারল মাছ ছাড়াও দিঘির জলে আরো কি যেন একটা আছে। মাছগুলো মাঝে মাঝে জল নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নির্মাল্যর মনে হলো অকারণে সে এত রাতে ঘুম ভেঙে দিঘির কাছে উঠে এসেছে। গ্রামগঞ্জে এমন দিঘিতে মাছ চুরি করার লোকজন থাকেই,
আর কয়েকদিন পুকুরে পাহারার ব্যবস্থা করলেই হয়ে যাবে। গ্রামের কাউকে না হয় সাধনকেই রেখে দেওয়া যাবে। রক্ষক যে ভক্ষক হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একটু আধটু তো। এইসব ভাবতে ভাবতে কেমন একটা গন্ধ পেল নির্মল, একটু অদ্ভুত গন্ধটা। তাকে শহরের একটা হাসপাতালে একবার যেতে হয়েছিল। হাসপাতালে যেমন গন্ধ বেরোয় অনেকটা তেমন, কিন্তু তার চেয়েও বেশি তীব্র। হঠাৎ করে এমন একটা গন্ধ আসছে কোথা থেকে? এতক্ষণ তো গন্ধটা ছিল না। এইমাত্র, আরে ওই দিকে ওটা কি? নির্মাল্য মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়েছিল। এই ছোট মতো মেঠো ঢালু জায়গাটার এক প্রান্তে কি যেন একটা আছে, দূর থেকে বোঝা যায় না, তবে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পেল নির্মল। আসার সময় সঙ্গে করে আলো আনার কথা ভেবেছিল, কিন্তু আলো আনেনি। তাই আলো ফেলে যে দেখবে তার উপায় নেই। একটু ভালো করে দেখার জন্য দুপা সামনে এগোতেই গন্ধটা আবার যেন নাকে এসে ধাক্কা দিল। হাসপাতালের মতো একটা গন্ধ ভেসে আসছে, যেন কোনো রোগী বা মৃতদেহর গা থেকে কোনো একটা গন্ধ ভেসে আসছে। তখনই গলাটা শুনতে পেল নির্মল। কেউ যেন বলছে, লাশ কাটা গন্ধটা না পেলে আমার যে কিছুই ভালো লাগে না। কথাগুলো নির্মাল্য ভালোভাবে শুনতে পায়নি, কিন্তু একটা লোক যে কথাটা বলছে সেটা বুঝতে পেরেছে। তার মনে হলো নিশ্চয়ই কেউ মাছ চুরি করতে এসেছিল। তার উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পালাতে গিয়ে ওইখানেই কোনো কারণে এই কে ওখানে? আরো কিছু বলছিল নির্মাল্য, সে কথাটা সেই লোকটা শুনতে পায়নি। কিন্তু এইবার নির্মাল্যর গলা শুনে থমকে গেল সে। ততক্ষণে নির্মাল্য আরো দুপা সামনের দিকে এগিয়ে এসেছে। লোকটা কিন্তু এরপরেও পেছনে ঘুরল না, একভাবে সামনের দিকে আধো অন্ধকারে তাকিয়ে থেকে বলল, খবরদার বলছি, সামনে এগোবি না, সামনে এগোবি না বলছি তো, সামনে এগোবি না। নির্মাল্য হঠাৎ করে চমকে গেল। গলাটা কেমন যেন অদ্ভুত বলে তার মনে হলো, যেন তার গলাটা বড় বেশি ভারী। ঠিক ঠান্ডা লেগে থাকলে গলা যেমন একটু খোনা আর ভারী শোনায়, খানিকটা তেমনই। কে তুমি? আর এত রাত্রে এইখানেই বা কি করছো? হঠাৎ করে নির্মাল্যর মনে পড়ে যায় আসার সময় তো সে পকেটে ছোট টর্চটা ঢুকিয়েছিল। সঙ্গে সঙ্গে প্যান্টের পকেটে হাত দিতেই টর্চটা হাতে ঠেকে। কি যেন মনে করে সেটা বাইরে বার করে না। লোকটা ততক্ষণে আবার নিজের মতন করে ফিসফিস করে বলছে, লাশ, আবার লাশ কাটবো। আজ আজ আবার লাশ কাটবো একটা। কে 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 বলছে এসব? কে এখানে বসে পাগলের মতো বকছে? কথাটা ভেবে নির্মাল্য পকেট থেকে টর্চটা বার করে সামনের থেকে ফেলল, আর সঙ্গে সঙ্গে নিচে বসে থাকা সেই লোকটা পেছনের দিকে ঘুরে তাকালো। কিন্তু এই কি না, লোকটা পুরোপুরি পেছনের দিকে ঘুরে তাকায়নি, শুধু তার মাথাটা 360 ডিগ্রি আস্তে আস্তে যেন পেছনের দিকে ঘুরে যায়। বিভৎস দেখতে তার মাথাটা, মাথার এক পাশটা যেন থেঁতলে গিয়েছে। চোখ, নাক, মুখ কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। রক্ত যেন থকথকে হয়ে জমাট বেঁধে আছে। প্রচণ্ড ভয় এক ঝটকায় যেন নির্মাল্য ছিটকে গেল খানিকটা পেছনের দিকে। হাত থেকে টর্চটা ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আর তখনই
লোকটা অদ্ভুত গলায় বলল, বলছি না লাশ কাটার সময় এদিকে কেউ আসবি না, তোরা দেখতে পাবি না তোরা। নির্মাল্য মাটিতে পড়ে ভয়ে টপ টপ করে কাঁপছিল। এটা এটা কি দেখলো সে? এমন ভাবে পড়েছিল সে যে দূরে সেই লোকটার একটু সামনে গিয়ে পড়ল, যেন সমস্ত কিছু দেখিয়ে দিতে চাইল লোকটা। না চাইতেও নির্মাল্য সেই দিকে তাকিয়ে দেখতে পেল একটা মৃতদেহ, যেন সদ্য টাটকা একটা মৃতদেহ। আর সেই মৃতদেহটার শরীরটা বুকের কাছ থেকে ধারালো ছুরি দিয়ে লম্বা করে চিরে ফেলেছে লোকটা। আর তারপর ভেতর থেকে একটা একটা করে সমস্ত কিছু যেন বাইরে বার করে আনছে। শুধু মাথাটা তার অক্ষত রয়েছে, মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। একটা মেয়ের শরীর যেন সম্পূর্ণ নিরাবরণ। তার দুটো চোখ তখন খোলা, চোখ দুটো যেন একভাবে তাকিয়ে দেখছে নির্মাল্যর দিকেই। নির্মাল্যর মনে হলো চোখ দুটো শুধু তার দিকে তাকিয়ে। ওই কাটা মৃতদেহের মুখে যেন যেন একটা অদ্ভুত হাসি। সে নির্মাল্যর দিকে তাকিয়ে হাসছে। কোনো রকমে মাটি থেকে উঠে পড়ে নির্মাল্য ছুটতে থাকে পেছনে গ্রামের রাস্তার দিকে। নির্মাল্য ছুটতে ছুটতে হারাধনের বাড়িতে এসে পৌঁছায়। তারপর আর কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। সে যেটা দেখেছে সেটা কি সত্যি? কিন্তু কিন্তু সেটা আবার কি করে হয়? রাতের অন্ধকারে ওখানে বসে একটা ভয়ঙ্কর মূর্তি লাশ কাটছিল, কিন্তু কেন? আর ওটা কে? দাদাবাবু, দাদাবাবু, সকাল হয়ে গিয়েছে তো, দরজা খোলো। ডাকাডাকিতে নির্মাল্যর ঘুমটা ভাঙে। ঘুম ভেঙে উঠে প্রথমে সে কিছুই বুঝতে পারে না, তারপরে সব কিছু আস্তে আস্তে মনে পড়তে শুরু করে তার। সে দেখল তার সামনে সাধন হাসি মুখে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে উঠতে দেখে সাধন বলল, দাদাবাবু, এত বেলা পর্যন্ত ঘুমানো কি আপনার অভ্যাস? হতেও পারে আপনি তো শহরে থাকতেন। নতুন জায়গাতে ঘুমটা আসলে ভালো হয়নি। তারপর কিছু একটা ভেবে সে আবার সাধনকে বলল, আচ্ছা, দিঘির দিকে রাতের বেলা সত্যি সত্যি কেউ যায় না, তাই না? কিন্তু কেন বলো তো সাধন? রাতের বেলায় ওই দিকে গেলে নাকি অদ্ভুত কিছু দেখতে পায় অনেকে। একটা লোককে মাঝে মাঝে দেখা যায় ওই একটা বড় বড় ছুরি হাতে নিয়ে ঘোরে। কেউ কাছে গেলেই নাকি তাকে কাছে ডেকে তার শরীরটা কেটে দেখতে চায়, গন্ধ শুঁকতে চায়। বাবা, এমন কথাই তো গ্রামের লোকেরা সব বলে, কিন্তু আমি আজ পর্যন্ত কিছু দেখিনি। হঠাৎ করেই নির্মাল্যর কালকে ঘটে যাওয়া রাতের ঘটনাটা মনে পড়ে যায়। লোকটা সত্যি সত্যি ছুরি দিয়ে একটা লাশ কাটছিল। আর শুধু তাই নয়, নির্মাল্য অবাক হয়ে এও দেখেছিল লোকটা সেই কাটা লাশের শরীরের রক্ত মাংসের মধ্যে নিজের নাকটা ডুবিয়ে যেন একটা গন্ধ অনুভব করছিল। সেদিন হরনাথ বাবুর সঙ্গে নিজের কথাবার্তা একরকম পাকা হয়ে গেল। বলতে গেলে জলের দরেই গোটা পুকুরটা নির্মাল্যর কাকা বিভাসবাবুর নামে লিখে দিতে চাইল। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলতে চাইলেন তিনি। কথায় কথায় নির্মাল্য প্রশ্ন করল, আচ্ছা হরনাথ বাবু, আপনি মাছ ভরা একটা পুকুর এই দামে এখন বিক্রি করে দিতে চাইছেননি বা কেন? পুকুরের মাছগুলো তোমরা তুলে নিতে পারো, সেখান থেকে আমায় অর্ধেকটা দিও, তাহলেই হবে। সেভাবেই তোমাদের সঙ্গে আমি চুক্তি করব, তবে তারপর থেকে সমস্ত কিছুই তোমাদের, ওতে আমার আর কোনো হাত থাকবে না। আসলে বয়স হয়েছে, বুঝতেই পারছো। এই সাধন আমার সমস্ত কিছুই দেখে শুনে রাখে,
কিন্তু পুকুর রাখাটা বড্ড ঝামেলার বাবা। তাছাড়া গ্রামের অনেকেরই পুকুরের দিকে নজর রয়েছে। অন্য হাতে গেলেই নিশ্চিন্তে থাকবো। গ্রামের লোকেদের আমি খুব একটা সুবিধার মনে করি না। সাধন বলছিল ওই দিঘির পারে নাকি একটা কবরখানা ছিল, সেইখানে নাকি কিছু একটা আছে। মাঝে মাঝে নাকি অনেকে সেখানে। এরকম কিছুই বলতে পারবো না, তবে আমার মনে হয় আমার দিঘিটা যাতে বিক্রি না হয় ওই কারণেই ওই গুজবটা রটানো হয়েছে। সাধন সে কথা আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি। নির্মাল্যর মনে হয় কাল রাতে নিশ্চয়ই ভুল দেখেছিল। আবার এমনটাও হতে পারে সে ওখানে যায়নি। বিছানায় শুয়েই সাধনের কথায় অতিরিক্ত ভাবতে ভাবতে এমন কিছু স্বপ্ন দেখে ফেলেছিল। কিন্তু কিন্তু যদি সেটাই হয়, তাহলে সাধনের বলা কথাগুলো আর তার দেখা স্বপ্নগুলো দুটো মিলে গেল কি করে? সাধন তাকে সকালে বলেছে, আর নির্মাল্য সমস্তটা দেখেছে রাতের বেলায়। সমস্ত কথা পাকা করে কাগজপত্র নিয়ে নির্মাল্য আসবে বলে সেদিন হরিনারায়ণপুরে চলে গেল। সেখানে সমস্ত ব্যবস্থাপত্র করে নিয়ে দুদিন পর আবার ফিরে এল। সেদিন রাতটা সে সেখানেই থাকবে। রাতের বেলা পুকুর পাহারা দিয়ে দেখবে কেউ মাছ চুরি করতে আসে কিনা। পরদিন সকালে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে টাকা মিটিয়ে গ্রামে ফিরবে। হারাধনবাবুর কোনো কিছুতেই আপত্তি ছিল না, শুধু সাধন আপত্তি করে বলল, দাদাবাবু, রাতের বেলা ওই দিঘির দিকে না গেলেই কি নয়? গ্রামের কয়েকজন লোক তোমাদের ভয় দেখিয়ে দিঘি থেকে দূরে সরাতে চাইছে কেন সেটা এখনো বুঝে উঠতে পারছো না? যাতে ওই দিঘি থেকে অনেক মাছ চুরি করতে পারে। এবং শুধু তাই নয়, আমি দেখতে চাই আসল সত্যিটা কি। না হলে এই গ্রামে তো কেউ দেখি পাহারা দিতে রাজি হবে না, এবং পাশের গ্রাম থেকে তো আর এই গ্রামের দিঘি পাহারা দেওয়ার জন্য তো লোক আনতে পারবো না না আমি। আর হ্যাঁ, রাতের বেলা আমাকে একবার দেখতেই হবে সমস্ত ব্যাপারটা। রাতের বেলা নির্মাল্য আগের দিনের মতোই বেরিয়ে পড়ল। শুধু আজ হারাধন আর সাধন দুজনেই জেগে। সঙ্গে একটা টর্চ আর একটা বড় লাঠি নিয়ে নির্মাল্য রাতের অন্ধকারে এগোলো কবরখানার দিঘির দিকে। আজ আকাশটা একটু বেশিই অন্ধকার। শনিবার, তার উপর আবার অমাবস্যা। নির্মাল্য হাঁটতে হাঁটতে দিঘির কাছে গিয়ে দেখল কোথাও কিচ্ছু নেই। দিঘির পাড়ে যতটা হেঁটে যাওয়া যায় ততটা ঘুরে কয়েকবার দেখল। জঙ্গলের দিকে আজ সকালবেলায় এসেছে। জঙ্গলের ভেতর দিয়ে দিঘির পাড়ের দিকে যাওয়ার বেশ কয়েকটা পথ রয়েছে। সেই পথে লোকজন ছিপ কিংবা জাল নিয়ে মাছ চুরি করতে আসে বলে। দিঘিটা কেনার পর চারপাশে বাঁশের বেড়া না হলে কাঁটা তার লাগিয়ে দিতে হবে। তারপর ভেতরে ঢোকার মতো একটাই রাস্তা রাখতে হবে। এইসব ভাবতে ভাবতে দিঘির পাড়ে যেখানটা ফাঁকা সেইখানটাতেই নির্মাল্য দাঁড়িয়েছিল। এমন সময় ঠিক আগের দিনের মতোই কাটা লাশের একটা গন্ধ এসে তার নাকে ধাক্কা মারল। আর সঙ্গে সঙ্গে নির্মাল্য বুঝতে পারল তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঘাড়ের কাছে ঠান্ডা শিরশিরে ভাব যেন তাকে অবশ করে দিল। সে মুহূর্তের জন্য শুনতে পেল তার ঘাড়ের কাছে আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়ার শব্দ। আর সে দেরি করল না, সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা তুলে নিয়ে পেছনের দিকে ঘুরে একটা বাড়ি মারতে যাবে এমন সময় দেখতে পেল ব্যাপারটা কি হলো? আমার পেছনে তো কেউ কোথাও নেই। নির্মাল্য স্পষ্ট বুঝতে পারছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আর তার ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের কাছে এসে পড়ছিল। ঘাড়ের কাছটা এখনো যেন কেমন ঠান্ডা হয়ে রয়েছে। তাহলে মনের ভুল ভেবে নির্মাল্য সেখান থেকে সরে আসতে যাবে এমন সময় দেখতে পেল তার থেকে মাত্র কয়েক হাত দূরে মাটির ওপরে কে যেন উবু হয়ে বসে আছে। লোকটা কি করছে? চাঁদের আলো আকাশে নেই। নির্মাল্যকে বাধ্য হয়ে টর্চের আলো ফেলতে হলো। আর সে দেখতে পেল সেদিনের মতো একটা অদ্ভুত দৃশ্য। আজকেরটা যেন আরো বেশি ভয়ঙ্কর। মাটির ওপরে শোয়ানো রয়েছে পচা গলা একটা মৃতদেহ।
মৃতদেহটার বুকের কাছে চামড়া মাংস কেটে নাড়ি ভুঁড়ি হাড় এমনকি বুকের খাঁচা পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটা হাতখানেক লম্বা ছুরি দিয়ে একটা লোক তার পেটের নাড়ি ভুঁড়ির জায়গাটা কাটছে, আর সেখান থেকে একটা কি যেন লাল মতো তুলে নিয়ে নিজের নাকের কাছে এনে গন্ধ শুকে লোকটা বলল, না, গন্ধটা ভালো নয়। এই লাশ পচে গেছে। পচা লাশের গন্ধ আমি শুকবো না। নির্মাল্য আতঙ্কে চিৎকার করতে গিয়েও কেমন যেন থেমে গেল। লোকটা যেন এক মনে মরাটা নাড়ি ভুঁড়ি কাটছে, আর একটা গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। হঠাৎ করেই যেন লোকটার মনে হলো নির্মাল্যর কথা। মুখটা তুলতেই দেখা গেল সেই আগের দিনের মতোই পা ছাড়া একটা লাশ। মাথাটা থ্যাতলানো, একটা চোখ যে রয়েছে সেটাও ভালোভাবে দেখা যায় না। কোথায় যেন হারিয়ে গেছে চোখটা। লোকটার হাতে রক্তমাখা ছুরিটা চকচক করে উঠল। লোকটা অদ্ভুতভাবে হেসে বলল, এই তো একটা জ্যান্ত মানুষ কেটে লাশ কাটা গন্ধ শুকবো। কথাটা বলেই সে পচা গলা কাটা মৃতদেহটা ফেলে রেখে ছুরিটা হাতে তুলে নিয়ে এগিয়ে এলো নির্মাল্যর দিকে। নির্মাল্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের টর্চটাকে কোনো রকমে শক্ত করে চেপে ধরে সে পেছনের দিকে ছুটতে লাগলো। আজ কিন্তু গ্রামের দিকে না ছুটে সে এগোলো দিঘির পাড়ের জঙ্গলের দিকে। বেশ খানিকটা ছুটে আসার পর তার মনে পড়ল, আরে হাতে তো লাঠিটা আছে। কথাটা মনে পড়তেই টর্চটাকে কোনো রকমের পকেটের ভেতর ঢুকিয়ে হাতের লাঠিটা তুলে পেছনের দিকে ঘুরিয়ে চালিয়ে দিল লোকটার মাথার কাছটা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে একটা অবাক কাণ্ড ঘটল। লোকটার মাথায় লাঠিটা গিয়ে লাগতেই যেন একটা ফট করে শব্দ করে লোকটার মাথাটা ফেটে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো নির্মাল্যের গায়ে। নির্মাল্যর মুখের ভেতরেও যেন খানিকটা রক্ত এসে ঢুকল। জিভের কাছে কেমন একটা অদ্ভুত স্বাদ পেল সে। লোকটা সেভাবেই হেসে বলল, আমায় মারবি? আমায় মারবি? মার। এই দেখ রক্ত বেরোচ্ছে। নির্মাল্যের পকেটে থাকা টর্চের আলোটা সামান্য সামনের দিকে এসে পড়েছে। তাতেই নির্মাল্য দেখতে পেল লোকটার নিজের ফেটে যাওয়া মাথার খুলির ভেতরে যেন নিজের হাত পা খানিকটা ঢুকিয়ে দিল। তারপর একটা হ্যাঁচকা টানে কালো কালো কি যেন বের করে আনলো। নির্মাল্যর মনে হলো তার পেটের ভেতরটা গুলিয়ে উঠছে, এক্ষুনি বমি হয়ে যাবে। কিন্তু এখান থেকে পালাতে হবে। লোকটার হাতের ছুরিটা চকচক করে উঠল। লোকটা আবার কেমন যেন সুর করে বলতে লাগলো, লাশ কাটা ঘরে গন্ধ মামা করে, কাটা লাশের গন্ধ। ইস, আয় কাটু তোরে। ছুরিটা সামনের দিকে এগিয়ে এনে লোকটা চালিয়ে দিল নির্মাল্যর গলা লক্ষ্য করে। লাঠিটা তুলে নিয়ে আটকাতে গিয়েছিল, তাতেই ছুরির শেষ প্রান্তটা এসে পড়ল তার আঙুলের একটা পাশে। সঙ্গে সঙ্গে খ্যাচ করে শব্দ করে আঙুলের খানিকটা অংশ কেটে গেল। যন্ত্রণায় নির্মাল্য হাত থেকে লাঠিটা ফেলে দিল। ছুরির আঘাতে তার বাঁ হাতের কোড়ে আঙুলটা যেন পাঞ্জার কাছ থেকে অসহায়ভাবে ঝুলে রয়েছে। কেউ একটা হ্যাঁচকা টান দিলেই সেই আঙুলটা যেন ছিটকে চলে যাবে। একটা ছুরিতে এত ধার হতে পারে? আঙুলের হাড় যতই নরম হোক না কেন, ছুরিতে সেই হাড় কেটে ফেলেছে। যন্ত্রণা, ভয়, আতঙ্কে নির্মাল্য চুপ হয়ে গিয়েছিল। স্তম্ভিত ভাবটা কাটিয়ে উঠেই সে চিৎকার করে উঠল, বলল, কে তুমি? আমায় ছেড়ে দাও তুমি।
তুমি আমায় কেন মারছো? আমি আমি জগদীশ, আমি জগদীশ। ওরা আমায় কেন মেরেছিল? কেন মেরেছিল ওরা আমায়? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো দোষ করিনি। ওদের ওদের আমি মারতে পারিনি। যতদিন ওদের আমি মারতে পারিনি ততদিন আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। কাদের মারতে পারোনি তুমি? কাদের মারতে চাও? ওই 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 দুজন, ওই দুজন যাদের জন্য আমার এই অবস্থা। ওই মাটির তলায় আছে আমার লাশ। গন্ধ গন্ধ, চারপাশে অসহ্য পচা গন্ধ। টাটকা টাটকা লাশ কাটার গন্ধ কতদিন পাইনি। আয় আয়, আজ তোকে কেটে দেখবো, তোকে কেটে টাটকা লাশের গন্ধ শুকবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা ঝাঁপিয়ে পড়েছিল নির্মাল্যের ওপর, কিন্তু নির্মাল্য সরে গিয়েছিল একপাশে। ততক্ষণে সে বুঝতে পেরেছে পালানো ছাড়া আর কোনো গতি নেই। জঙ্গলের আরো ভেতরে ঢুকতে ঢুকতে নির্মাল্য বুঝতে পেরেছিল জায়গাটা যেন একটু বেশি গভীর। লতা পাতায় পা আটকে যাচ্ছে, কোনো রকমে লতা পাতা সরিয়ে তাকে ভেতরে যেতে হচ্ছে। নির্মাল্য আরেকবার বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমায় মারছো কেন? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। যারা তোমার ক্ষতি করেছে তুমি তাদের গিয়ে মারো, তাদের কেন ছেড়ে দিচ্ছ? আমি এখানে আটকে পড়েছি, এখান থেকে ওদের কাজ পর্যন্ত আমি যেতে পারি না। এইখানে তো কেউ আসে না, আজ তুই এসেছিস, তাই আজকে তোকে মারবো। তারপর অদ্ভুত হাসিতে চারপাশটা ভরে উঠল। ততক্ষণে সেই লোকটার শরীরটা যেন আরো বিভৎস হয়ে উঠেছে। নির্মাল্য কোনো রকমে ডান হাত দিয়ে বাঁ হাতের কোড়ে আঙুলটা হাতের পাঞ্জার সঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। যে কোনো মুহূর্তে সেটা হাত থেকে খুলে পড়ে যাবে। এভাবে তো টর্চ বার করা যায় না। তাই কোনো রকমে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে বাঁচার চেষ্টা করতে লাগলো। কেন যে মরতে এখানে আবার এসেছিল হারাধনবাবু কিছুই জানেন না, কিন্তু সাধন তো তাকে বারণ করেছিল। পেছনে খসখস পায়ের শব্দ শুনে জঙ্গলের মধ্যেও যে লোকটা পিছু নিয়েছে সেটা বুঝতে পারল নির্মাল্য। কিন্তু কোথায় যাবে সে? জঙ্গলটাকে পেরিয়ে দিঘির ওপাশ থেকে গ্রামের পথে যাওয়ার রাস্তা আছে। তাই নয়, আরো কিছুটা এগিয়ে যেতে পারলে জঙ্গল থেকে সোজা বেরিয়ে গ্রামে যাওয়ার রাস্তা আছে। সেখানে পর্যন্ত যেতে হবে। নির্মাল্য একটা বড় ঝোপের মধ্যে হঠাৎ করে ছিটকে পড়ল। সেখান থেকে উঠে আসতে যাবে তখনই বুঝতে পারল একটা লতায় তার পা কেমন যেন আটকে গেছে। ততক্ষণে পেছনের সেই লোকটা অদ্ভুতভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে আর বলছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, কিচ্ছু করবো না। শুধু শুধু তোর বুকের কাছ থেকে একদম পেট পর্যন্ত চিয়ে তারপর টাটকা লাশের গন্ধ শুকবো। তারপর আবার সেলাই করে দেব। কবরখানার তলায় যারা শুয়ে আছে তারাও মাঝে মাঝে আসে আমার কাছে, কিন্তু ওদের লাশগুলো পচে গেছে। পচা লাশের গন্ধ ভালো লাগে না। লোকটার অদ্ভুত হাসি যেন নির্মাল্যর বুকের ভেতর দামামা বাজাতে লাগলো একটু একটু করে। দু হাতে নিজের মুখ চেপে রয়েছে। নিজের হাত থেকে বেরিয়ে আসা রক্ত কখন যেন নিজের মুখের ভেতরে ঢুকে গিয়েছে, সেই দিকে নির্মাল্যর খেয়াল নেই। আগে জীবন, তারপর সমস্ত কিছু। খসখস পায়ের শব্দটা এখনো শোনা যাচ্ছে। নির্মাল্য ঝোপের কাছে রয়েছে। সেই ঝোপের কাছে এসে পড়ল লোকটা। আকাশটা যেন আরো কালো হয়ে গেছে। নির্মাল্য বুঝতে পারল আকাশে মেঘ করেছিল, সেটা আরো বেড়েছে।
কিন্তু বৃষ্টির কথাটা ভাবার সঙ্গে সঙ্গে যেন মেঘ নিজের অস্তিত্ব জানান করার জন্যই ফোঁটা ফোঁটা বৃষ্টি এনে ফেলল। আর তাতেই একটু দূর থেকে লোকটা হেসে উঠল। বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভেজা লাশের গন্ধ শুকতে আরো ভালো লাগবে। নির্মাল্য দুহাতে নিজের মুখ চেপে বসে রয়েছে। তার যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে গ্রামের পথে গিয়ে পৌঁছতে পারলেই চিৎকার করে গ্রামের লোকেদের জাগিয়ে দেওয়া যাবে। কিন্তু আর কেউ জানে না এত রাতে ওই দিঘি পাহারা দিতে এসে কি বিপদে পড়েছে নির্মাল্য। তার কাকাও কি জানে? কেউ জানে না। এমনটা নির্মাল্য ভাবছে, এমন সময় তার পায়ের কাছটা কে যেন চেপে ধরল। একটা হ্যাঁচকা টানে ঝোপ জঙ্গলের মধ্যে থেকে তাকে বাইরে বের করে ছিটকে নিয়ে গিয়ে ফেলল। নির্মাল্য শুধু বুঝতে পারল দু হাতে সে একটা গাছের ডাল আঁকড়ে ধরতে গিয়েছিল, আর ঠিক সেই সময় তার বাঁ হাতের কাছে জুড়ে থাকা কোড়ে আঙুলটা কোথায় যেন হারিয়ে গেল। সে গাছের গায়ে গিয়ে পড়তেই তার পিঠের কাছে একটা জোরে আঘাত লেগেছিল। তাতেই মনে হলো তার পিঠের কাছে একটা হাড় ভেঙে গেছে। লোকটা সঙ্গে সঙ্গে ছিটকে এসে পড়ল তার গায়ে। তার গালের কাছে সেই বড় ছুরিটার একদম প্রান্তের দিকটা হালকা করে ছুঁয়ে আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। নির্মাল্য বুঝতে পারল গালের কাছটা আস্তে আস্তে কেটে গরম রক্ত বেরোচ্ছে। আমার সঙ্গে লুকোচুরি খেলে কোনো লাভ নেই। আমি জগদীশ হালদার, আমার প্রতিশোধ আমি নেবই। কিন্তু কিন্তু আগে একটা টাটকা লাশ কাটা গন্ধ শুকিনি। নির্মাল্য কিছু একটা বলতে গেল, তার আগেই সেই ছুরিটা তার ঠিক গলার কাছে এসে বসেছে মনে হলো। অন্ধকারের মধ্যেও নির্মাল্য বুঝতে পারল লোকটার মাথায় যেখানে সে আঘাত করেছিল সেখান থেকে তখনও রক্ত বেরিয়ে এসে তার বুকের ওপর পড়ছে। লোকটা তার বুকের ওপরে চেপে বসেছে, যেন মনে হলো একটা ঠান্ডা বরফের খণ্ড কেউ বুকের ওপর চাপিয়ে দিয়ে গেছে। লাশ কাটার ঘরে গন্ধ মম করে, পচা লাশের গন্ধ বিষ। আয় আয় কাটি তোরে। নির্মাল্য প্রাণপণ চেষ্টা করলো নিজের হাত দুটো তুলে লোকটাকে আটকাবার, কিন্তু বাঁ হাতের কোড়ে আঙুলটা কাটা পড়ায় তার শরীর যন্ত্রণায় কেমন যেন অবশ হয়ে গেছে। ডান হাতটা তুলতে গেল সে, ঠিক তখনই সেই ধারালো ছুরিটা এসে পড়লো তার ডান হাতের কবজির কাছে। কবজির কাছটা একটা ফ্যাস করে শব্দ করে সঙ্গে সঙ্গে কেটে গেল। নির্মাল্য বুঝতে পারল কবজি থেকে রক্ত পড়ছে। আর কিছু না হোক, হাতের শিরা যদি কেটে গিয়ে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। লোকটা শরীরটা এবার আস্তে আস্তে নির্মাল্যের ঠোঁটের কাছে নিয়ে এলো। তারপর ধারালো ছুরিটা আস্তে আস্তে নির্মাল্যর মুখের ভেতরে ঢুকিয়ে দিল। বলল, অনেক কথা বলেছিস, আর কোনো কথা বলতে পারবি না। জানিস জানিস লাশ ঘরে আমার বারবার মনে হতো জীব কাল এগুলো কেটে কেটে দেখে, কিন্তু কিছুতেই পারতাম না। জবাব দিতে হবে যে, কিন্তু আজ আর কাউকে জবাব দিতে হবে না। আজ আমি তোর। কথাটা বলতে বলতে সেই ধারালো ছুরিটা নির্মলের মুখের ভেতর থাকা অবস্থাতেই একটা হ্যাঁচকা টান দিয়ে ডান দিক দিয়ে বের করে আনল সে। নির্মাল্য বুঝতে পারল তার ডান দিকে ঠোঁটের কাছ থেকে প্রায় মুখের বেশ খানিকটা অংশ এক ঝটকায় কেটে গেছে। একটা মানুষের শরীরে যে এত শক্তি থাকতে পারে সেটা নির্মাল্য বুঝতে পারে। তার গালের কাছ থেকে গল গল করে রক্ত নামতে লাগলো। যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো, কিন্তু চিৎকার করতে যাওয়ার সময় যেন আরো একটা যন্ত্রণা লাগলো।
লোকটা অদ্ভুতভাবে হাসছে, আর সেই ধারালো ছুরিটা আস্তে আস্তে এবার নির্মাল্যের গলার কাছে নিয়ে এলো লোকটা। তারপর তার শেষের অংশটা নির্মাল্যের গলা থেকে খানিকটা নিচে বুকের মাঝখানে আস্তে আস্তে চাপতে লাগলো। কতদিন পর একটা টাটকা লাশের গন্ধ নেব। কথাটা বলে সে ছুরিটা আস্তে আস্তে চাপতে চাপতে নির্মাল্যের বুকের ঠিক মাঝখানে খানিকটা ভেতরে ঢুকিয়ে দিল। নির্মাল্যর মনে হলো ছুরিটা চামড়া মাংস ভেদ করে যেন বুকের খাঁচার ভেতরে ঢুকে যাচ্ছে। তারপর লোকটা তার বুকের উপর থেকে উঠে বসল। ততক্ষণে নির্মাল্যর আর সরে যাওয়ার মতো ক্ষমতা নেই। এমনভাবে ছুরিটাকে নির্মাল্যর শরীরে গেঁথে দিয়েই হ্যাচকা টানে নামিয়ে আনলো প্রায় পেটের কাছে। শেষ মুহূর্তে শুধু নির্মাল্য বুঝতে পারল ওই ছুরির টানে পুরুষাঙ্গটাও যেন কেটে দুভাগ হয়ে গেছে। মৃত্যু যেমন নির্মম ভাবে আসতে পারে নির্মাল্য তার স্বপ্নেও ভাবেনি। শেষ মুহূর্তে তার চোখের কোল বেয়ে নেমে এসেছিল এক ফোঁটা জল। লোকটা কিন্তু বেশ আনন্দ পেয়েছিল। তার সেই থ্যাতলানো মাথা আর সাদা ঘোলাটে দুটো চোখ নিয়ে, মুখের কোল বেয়ে বেয়ে আসা কালো রক্ত আর লকলকে লাল জিভ নিয়ে সে এগিয়ে এলো একটু আগে প্রায় দুখণ্ড করে ফেলা লাশটার দিকে। তারপর হাতের ছুরিটা একপাশে রেখে হাত বাড়ালো নির্মাল্যর বুকের কাছে। তারপর খণ্ড হয়ে আসা রক্ত মাংসের একটা দলাকে দু হাতে দুপাশে সরিয়ে নিজের মাথাটা গুঁজে দিল সেখানে। তারপর নাক দিয়ে একটা তীব্র গন্ধ নিয়ে বলল, কতদিন ধরে অপেক্ষা করছি এখানে। প্রায় 3 মাস হয়ে গেল। আজ আমার কাজ সম্পন্ন হয়েছে। এইবার প্রতিশোধ নেব, প্রতিশোধ। লোকটা অদ্ভুতভাবে দুটো হাত উপরে তুলে হাসতে লাগলো। হাসতে হাসতেই তার চেহারাটা কেমন যেন বদলে যেতে লাগলো মুহূর্তের মধ্যে। একটা মানুষের শরীরের বদলে তার গোটা শরীর কেমন যেন পচা গলা একটা মৃতদেহের মতো হয়ে গেল। এখানে ওখানে মাংস ঝুলে পড়ছে, হাড় দেখা যাচ্ছে, মুখের চামড়া মাংস শুকিয়ে এসেছে। হাতের ছুরিটাকে সে আবার তুলে নিল। তারপর নির্মাল্যের শরীরটাকে আবার ফালা ফালা করতে করতে গুনগুন করে বলতে লাগলো, লাশ কাটা ঘরে গন্ধ মম করে, পচা লাশের গন্ধ। ইস, আয় আয় কাটি তোরে। কিছু তো বুঝতে পারছি না হরনাথ। ছেলেটা আপনার বাড়িতে আসবে বলে এলো, আপনি বলছেন এখানে এসেছিল, কিন্তু রাতের বেলা বেরিয়ে কোথায় গেল? আমি বলছিলাম ওই যে গ্রামের লোকেরা বলে না, ওই কবরখানার দিঘির পাড়ে রাতের বেলা মাঝে মাঝে কাকে যেন দেখা যায়, একটা লোক ছুরি হাতে নিয়ে ঘোরে। অনেকেই দেখেছে, কাছে গেলে তাকে ডেকে বলে, কাটালাশের গন্ধ অনেক দিন শুকিনি। ফুসফুসটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আয় আয়, তোকে কেটে টাটকা লাশের গন্ধ শুকিয়ে। আরে এসব গ্রামের লোকেদের অপ্রয়োজনীয় কথাবার্তা। গ্রামের লোকেরা এমন অনেক জায়গাতেই দেখে, কিন্তু ব্যাপারটা হলো নির্মাল্য গেল কোথায়? আরে ভাইপো, তোমার এখানে এসে কি যে সমস্যায় পড়লাম। গ্রামের লোকেদের বলা আছে, তাছাড়া থানায় একবার খবর দিয়ে রাখতে পারেন। আপনি আমাদের গ্রামের ব্যাপারে হয়তো জানেন না। 4 মাস আগে জগদীশ নামের একটা লোক হারিয়ে গেছিল, কিন্তু
কিন্তু সে হলো পুরো মাতাল। হরিনারায়ণপুরের কোনো একটা লাশ ঘরে কাজ করতো। আপনি চিন্তা করবেন না বিভাসবাবু, ওই পুকুরের ব্যাপারটা নিয়ে এখন যদি কিছু না করতে চান তাহলে তাহলে ওটা আমরা নিয়ে পরে ভাবতে পারি, সমস্যা নেই। বিভাসবাবু যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। এই কথায় বললেন, সেটা পরে করলেই ভালো হয়। আপনার যদি মাছ তোলার জন্য লোকজন প্রয়োজন হয়, আমি সেসব আপনাকে সাহায্য করে দেব। দেনা পাওনার কথা না হয় পরে হবে, এখন এই ব্যাপারটা মিটুক। ছেলেটা যে কোথায় গেল। বিভাসবাবু সেদিন হরিনারায়ণপুরে ফিরে এলেন। নির্মাল্য নিখোঁজ হয়েছে প্রায় দিন 3 কেটে গেছে। গ্রামের লোকেরা কবরখানার দিঘি, জঙ্গল, এমনকি আশেপাশে অনেক জায়গায় খুঁজে ফেলেছে। হরনাথবাবু লোক জোগাড় করে দিঘিতে একবার জাল দিয়েছেন, তাতে যেমন কিন্তু তেমন কোনো খোঁজই মেলেনি। এভাবেই দেখতে দেখতে প্রায় সপ্তাহখানেক কেটে গেল। হরনারায়ণপুরে বিভাসবাবুর সঙ্গে ভালো সম্পর্ক সেই গ্রামের মদন সমান্তারে। দুজনেরই হরনারায়ণপুর এবং আশেপাশের গ্রামে বেশ কিছু জমিজমা সম্পত্তি রয়েছে। দুজনেই অর্থবান। আর একটা কারণে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক আছে। সেদিন মদন সমাদ্দার একটু রাত করেই বিভাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। চেনা এলাকা, তবুও ভেতরের দিকের পথঘাট এখনো মাটির। বাইরের দিকে স্টেশন যাওয়ার যে পথটা রয়েছে সেই পথটা এখন পাকা হয়ে গেছে। ইলেকট্রিসিটি এসে পৌঁছালেও ভেতরের দিকে, বিশেষ করে আশেপাশের কয়েকটা গ্রামে ইলেকট্রিসিটি এখনো সেইভাবে পৌঁছাতে পারেনি। মদন হাতে একটা টর্চ নিয়ে গ্রামের পথ ধরে সামনে এগোলো। বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটা ছোট বাঁক নিয়ে একটা বকুল গাছের তলা দিয়ে তার বাড়ির দিকে যেতে হয়। বকুল গাছের কাছাকাছি আসতেই গন্ধটা তার নাকে এসে ধাক্কা দিল। আরে, কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে বলে মনে হচ্ছে। কেমন যেন একটা লাশের গন্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, লাশ কাটার ঘরে। কথাটা বলতে বলতে মদন বুঝতে পারল তার পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। চাপা একটা নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে মদন পেছনের দিকে ঘুরে টর্চের আলো ফেলল। আর তাতে যা দেখতে পেল তাতে তার ব্রহ্মতালু পর্যন্ত বরফের মতো হয়ে গেল। তার পেছনে দাঁড়িয়ে আছে নির্মাল্য। কিন্তু অদ্ভুত তার চেহারা। তার মুখের আশপাশটা যেন ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। গল গল করে সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। খালি গা, গলার কাছ থেকে গোটা শরীরটা মাঝামাঝি ভাবে কেউ যেন ফালা ফালা করেছে। ভেতর থেকে কাঁচা রক্ত, মাংস, নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে চাইছে। কোনো একটা অজানা কারণে সেটা আটকে রয়েছে। পরনে শুধু একটা প্যান্ট রয়েছে, তারও অবস্থা খুব একটা ভালো নয়। নির্মাল্যর দুটো চোখ যেন মণিহীন সাদা। নির্মাল্য, নির্মাল্য, তুই এখানে? তোকেরা কত খুঁজেছি আমরা। থানা, পুলিশ কত কিছু করলাম, আর তুই? কে নির্মাল্য? আমি নির্মাল্য নই, আমি জগদীশ হালদার। ভুলে গেছিস আমায়? বলেছিলাম না আমি ফিরে আসব। মদন ভয় পেয়ে গেল। গলাটা ঠিক জগদীশ হালদারের মতোই, তবে একটু কেমন যেন অদ্ভুত। পেছনের দিকে সরতে যাবে এমন সময় নির্মাল্যের হাতে উঠে এলো একটা হাতখানেক লম্বা ছুরি। এই ছুরিটা মদন চেনে। জগদীশ হালদার এই ছুরি দিয়েই লাশ ঘরে মরা কাটত। মদন হালদার আর কিছু বলতে যাবে ঠিক তার আগেই নির্মাল্য ছুরিটা তুলে নিয়ে চালিয়ে দিল মদন হালদারের গলা লক্ষ্য করে। মদন কিন্তু এক লাফে সরে গেল একপাশে।
তারপর ছুটতে লাগলো বাড়ির দিকে। আর ঠিক তখনই লাশ কাটার একটা গন্ধে চারপাশটা ভরে উঠতেই নির্মাল্য শরীর থেকে এ যেন বলে উঠল, লাশ কাটা করে, গন্ধ মম করে, পচা লাশের গন্ধ। ইস, আয় আয় কাটি তোরে। তারপর সে এগিয়ে গেল মদন হালদারকে লক্ষ্য করে। আকাশে চাঁদের আলোটা সাক্ষী রইল এই বীভৎস ঘটনার।